ওয়েলকাম স্টুডেন্টসরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর একটি প্রাকৃতিক বিভাগের অধ্যায়, যার নাম মৃত্তিকা। এই অধ্যায়ে আমাদের পড়তে হবে মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা কী কী উপাদান দিয়ে গঠিত, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলো কী কী, এবং মৃত্তিকা সৃষ্টির এই প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন নিয়ন্ত্রক উপাদানগুলো কী কী, আর মৃত্তিকার কী কী চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য, মাটির উর্বরতা, মাটির উৎপাদনশীলতা, মাটির ক্ষয়, মাটিকে কিভাবে সংরক্ষণ করা যায়। অর্থাৎ মৃত্তিকা নিয়ে একটা সামগ্রিক চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। তো সবার প্রথমেই চলে আসা যাক যে মৃত্তিকা কাকে বলে। দেখো, এই মৃত্তিকা ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম সংজ্ঞা বহন করে। একজন যদি উদ্ভিদ বিজ্ঞানীকে বলা হয় যে মৃত্তিকা কাকে বলে, সে বলবে উদ্ভিদ যেখান থেকে তার পুষ্টি সংগ্রহ করে সেটাই হচ্ছে মৃত্তিকা। ঠিক আছে, পুষ্টি সংগ্রহ করে। আবার একজন যদি সিভিল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করা হয় যে মৃত্তিকা কাকে বলে, সে বলবে যার ওপরে আমরা বিল্ডিং নির্মাণ করি, মাটি। আবার একজন চাষিকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্তিকা কাকে বলে, সে বলবে যার ওপরে আমরা ফসল ফলাই, তাকে বলে মৃত্তিকা। আর একজন খনি শ্রমিককে জিজ্ঞেস করলে বলবে যাকে খুঁড়লে আমরা ভেতর থেকে খনিজ সম্পদ পাই। আর কোনো শিশুকে জিজ্ঞেস করলে বলবে যেগুলো নিয়ে আমরা খেলা করি, ধুলো, তাই হচ্ছে মাটি। তাহলে মৃত্তিকা বিষয়ের কনসেপ্টটা, মানে ধারণাটা এক একজনের কাছে এক এক রকমের দাঁড়াবে। কিন্তু মৃত্তিকা বিজ্ঞানীদের ভাষায় এই ধারণাগুলোর কোনোটাই কিন্তু ভুল নয়, কিন্তু আংশিক সত্য। সব নিয়ে আমাদের ভূগোলের একটা আলোচনার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে মৃত্তিকা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিস্থিত একটা শিথিল, শক্ত পাথরের মতন তো নয়, শিথিল কঠিন আবরণী সত্তা, একটা আবৃত করে রাখা ভূপৃষ্ঠকে, সেই সত্তা, যার মধ্যে জৈব এবং খনিজ পদার্থ, মোস্ট ভাইটাল দুটো উপাদান, আবার বলছি, জৈব এবং খনিজ পদার্থ যুক্ত অবস্থায় রয়েছে, এবং যার মধ্যে স্তরবিন্যাস অন্তত শুরু হয়েছে, স্তর দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তখন সেই প্রাকৃতিকভাবে বিবর্তিত ভূপৃষ্ঠের ওই শিথিল আবরণটাকে আমরা বলতে পারি মৃত্তিকা। তাহলে মৃত্তিকাকে কখনো আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করতে পারি না। মৃত্তিকা সম্পূর্ণ একটা প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা একটা আবরণী সত্তা, যার মধ্যে কি কি আছে বললাম। এই উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে খনিজ উপাদান এবং আর একটা হচ্ছে জৈব উপাদান। এই দুটো মিলেই তৈরি হয় কিন্তু মৃত্তিকা। শুধু খনিজ দিয়ে মৃত্তিকা হবে না, আবার শুধু জৈব পদার্থ দিয়েও মৃত্তিকা হবে না। তাহলে মৃত্তিকা কি সংজ্ঞায় তাহলে দাঁড়ালো? মৃত্তিকা হলো ভূপৃষ্ঠের উপর অবস্থিত একটা শিথিল প্রাকৃতিক আবরণী সত্তা, যেটা দীর্ঘ বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে, যা খনিজ এবং জৈব পদার্থের সমন্বয়ে তৈরি, যা উদ্ভিদ তথা সমগ্র জীবমণ্ডলের ধারক এবং বাহক এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এবং যার মধ্যে স্তরবিন্যাস অন্তত শুরু হয়েছে। সেই প্রাকৃতিক শিথিল আবরণী সত্তা, এন্টিটি, তাকে বলা হয় মৃত্তিকা। এখন দেখো, মৃত্তিকার এই উপাদানগুলোকে আমরা এমনি নর্মালি খনিজ জৈবতে ভাগ করলাম বটে, কিন্তু অ্যাকচুয়ালি মৃত্তিকার যদি আমরা কম্পোনেন্ট ধরি তাহলে তিন ধরনের কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে কঠিন, মানে যেগুলো মৃত্তিকার কণা, আর মৃত্তিকার কঠিন কণার ফাঁকে ফাঁকে কি থাকে না, কিছু বায়বীয় উপাদানও থাকে, অর্থাৎ বায়ু থাকে মৃত্তিকা মধ্যস্থ। আবার মৃত্তিকা রন্ধ্রের মধ্যে কিছু জলও থাকে। তাহলে কঠিন, গ্যাসীয় এবং তরল, এই তিনটি উপাদানই কিন্তু মৃত্তিকার মধ্যে একটা, যেখানে যেমন সেখানে সেরকম
কোনোটায় হয়তো জল একটু বেশি আছে, কোথাও কম আছে, কিন্তু মোরাললেস এই তিনটি উপাদানকে নিয়ে মৃত্তিকা তৈরি হয়। অর্থাৎ মৃত্তিকার কঠিন উপাদান মানে হচ্ছে খনিজ এবং জৈব পদার্থগুলো, মৃত্তিকা মধ্যস্থ বায়ু সেটাও মৃত্তিকারই একটা বৃহত্তর অংশ, আর মৃত্তিকা মধ্যস্থ জলও কিন্তু মৃত্তিকার একটা বৃহত্তর অংশের মধ্যে পড়ে। তো মৃত্তিকার উপাদান হচ্ছে তার মানে তিনটে: কঠিন উপাদান, বায়বীয় উপাদান এবং তরল উপাদান। এবং একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমাদের বায়ুমণ্ডলে যেমন অক্সিজেনের পরিমাণ কার্বন ডাই অক্সাইডের থেকে অনেকটাই বেশি, কিন্তু এই মৃত্তিকা মধ্যস্থ যে বায়ু রয়েছে, মাটির মধ্যে যে বায়ু রয়েছে, তাতে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি অক্সিজেনের তুলনায়। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয়। এইবার চলে আসা যাক মাটি কিভাবে তৈরি হয়, মাটি সৃষ্টির প্রক্রিয়া। দেখো, মাটি কথাটা হচ্ছে সয়েল, যেটা রাশিয়ান একটা শব্দ সোলাম থেকে এসেছে বলা হয়, মানে ছাই। আবার মাটির এক একটা গুটিকে বলা হয় পেড। ছোট ছোট একটা মাটি, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। মাটির ছোট ছোট যে গুটিগুলো, ডালাগুলো, সেগুলোকে বলা হয় পেড। আর এই পেড তৈরির যে প্রক্রিয়া, দ্যাট ইজ পেডোজেনেসিস, এটাকে বলা হয় মৃত্তিকা সৃষ্টি প্রক্রিয়া। পেডোজেনেসিস। তাহলে পেডোজেনেসিস, যেমন ফ্রন্ট, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে ফ্রন্ট তৈরির প্রক্রিয়াকে আমরা ফ্রন্ট জেনেসিস বলছি, ঠিক সেরকমই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকেও আমরা পেডোজেনেসিস বলতে পারি। এখন এই পেডোজেনেসিস প্রক্রিয়াগুলোকে কেউ দুভাগে, আবার কেউ তিন ভাগে ভাগ করেছেন। বিষয়টা একই যদিও। একটা হচ্ছে প্রাথমিক কিছু প্রক্রিয়া, একটা হচ্ছে মৌলিক প্রক্রিয়া, আর একটা হচ্ছে কিছু বিশেষ প্রক্রিয়া, মানে যেগুলো বিশেষ বিশেষ মাটি তৈরি হয়। যদিও এই প্রাথমিক আর মৌলিকের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, ওই জন্য অনেক বিজ্ঞানী প্রাথমিকটাকে আলাদা করে আর না বলে প্রাথমিক প্রক্রিয়া এবং মৌলিক প্রক্রিয়া দুটোকে মিলিয়েই বলেন। তো জেনে নেওয়া যাক এই প্রক্রিয়াগুলো কি কি একটুখানি। তাহলে প্রাথমিক প্রক্রিয়াগুলো মানে হচ্ছে একদম বেসিক যে জিনিসগুলো, অর্থাৎ মাটি তৈরি হতে গেলে মাটিতে কিছু নতুন জিনিস যুক্ত হয়। একটা পাতা ধরা যাক পচে যুক্ত হলো, একটা জীব দেহাংশ সেখানে গিয়ে পচে যুক্ত হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে সংযোজন। বা বিভিন্ন, যেমন রাইজোবিয়াম নাইট্রোজেনকে সরাসরি সংযোজিত করছে মাটির মধ্যে, তাহলে সেটাকে বলা হচ্ছে সংযোজন, মাটির মধ্যে যুক্ত হলো। আবার বৃষ্টি পড়লে বৃষ্টির জল যুক্ত হয়। আবার তেমন কিছু জিনিস আবার বেরিয়েও যায়, যেটাকে আমরা বলতে পারি বিয়োজন। বিয়োজন বলতে এখানে ডিকম্পোজিশন নয়, এখানে বিয়োজন মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, সাবডাকশন। ঠিক আছে, অ্যাডিশন, সাবডাকশন, বিয়োজন। যেমন শুষ্কতা থাকলে মাটি থেকে জলীয় বাষ্প রূপে জল যেমন বেরিয়ে চলে যায়, সেটাকে বলা হয় বিয়োজন। ঠিক আছে। আর একটা হয় হচ্ছে কি স্থানান্তর। মৃত্তিকার উপাদানগুলো এক স্থান থেকে অন্য স্থানে, সেটা অনুভূমিকভাবেও স্থানান্তর হতে পারে, তবে এইখানে স্থানান্তর বলতে মূলত উল্লম্ব স্থানান্তর, অর্থাৎ ট্রান্সপোর্টেশন, এটাও একটা প্রক্রিয়া। এবং আর একটা হচ্ছে রূপান্তরণ বা রূপান্তর, এটা একটা প্রক্রিয়া। একটা কাঁচা পাতা হয়তো পড়লো, সেটা আস্তে আস্তে পচে গিয়ে পচা জৈব পদার্থ বা হিউমাস তৈরি করলো, হিউমাস, পচা জৈব পদার্থ। তাহলে ছিল এটা কাঁচা একটা পাতা, সেটা বিভিন্ন বিয়োজকদের দ্বারা বিশ্লেষিত হয়ে তৈরি হয়ে গেল হিউমাস। তাহলে এই হিউমাস তৈরি হওয়াটা একটা রূপান্তর প্রক্রিয়া। তাহলে এগুলো গেল প্রাথমিক প্রক্রিয়া, অর্থাৎ মাটি সৃষ্টি হতে গেলে সেই সৃষ্টির দীর্ঘ যাত্রাপথে কিছু জিনিস যেমন মাটির সঙ্গে যুক্ত হয়, কিছু জিনিস মাটি থেকে বেরিয়ে যায়, কিছু জিনিস এক স্থান থেকে অন্য স্থানে, উপরিপৃষ্ঠ থেকে নিচে কি নিচে থেকে উপরে স্থানান্তরিত হয়, আবার কিছু জিনিস রূপান্তরিত হয়ে যায় অন্য উপাদান থেকে আর এক উপাদানে।
এগুলো গেল প্রাথমিক প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়া কাকে বলা হয় না, মৌলিক প্রক্রিয়া আর এই প্রাথমিক প্রক্রিয়া ধারণাটা মূলত প্রায় একই দেখতে গেলে। মৌলিক প্রক্রিয়া সেই সমস্ত প্রক্রিয়াগুলোকেই বলা হয় যেগুলো সব ধরনের মৃত্তিকার ক্ষেত্রেই হবে, অর্থাৎ সেটা পটজল মাটির ক্ষেত্রেও যেমন হবে, নাতিশীতোষ্ণ সরলবর্গীয় অরণ্য অঞ্চলে যে মাটি দেখতে পাওয়া যায় সেটা যেমন চার্নোজেম মাটির ক্ষেত্রেও হবে, যেটা নাতিশীতোষ্ণ তৃণভূমি এলাকায় দেখতে পাওয়া যায়। আবার যেটা আমাদের আর্দ্রক্রান্তীয় জলবায়ুতেও হবে, ল্যাটেরাইট, সেই মাটিতেও দেখতে পাওয়া যায়। অর্থাৎ এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল প্রসেস। সমস্ত ধরনের মৃত্তিকাতে এই মৌলিক সবার ক্ষেত্রেই এই প্রক্রিয়াগুলো কার্যকরী হবেই। এবার পরিবেশ ভেদে প্রত্যেকটা তীব্রতা বা সক্রিয়তার হার পৃথক পৃথক হতে পারে, কিন্তু হবে। প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আবহবিকার। মৃত্তিকা সৃষ্টি প্রথম মৌলিক প্রক্রিয়া, যেটা ছাড়া মৃত্তিকা তৈরিই হবে না, সেটা হচ্ছে আবহবিকার বা ওয়েদারিং। তারপরে হবে হচ্ছে হিউমিফিকেশন, অর্থাৎ হিউমাস তৈরি প্রক্রিয়া। ওই যে বললাম প্রথমেই মাটির সংজ্ঞাতে হিউমাস সৃষ্টির প্রক্রিয়া, বা যেটাকে আমরা বলছি হিউমিফিকেশন, হিউমাস সৃষ্টি। তারপরে খনিজীকরণ, মিনারেলাইজেশন, হিউমাস থেকে পুনরায় আবার খনিজ পদার্থে ফিরে আসা। তারপরে এলুভিয়েশন, তারপরে ইলুভিয়েশন। মোটামুটি এই পাঁচটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া। এটা সব মাটির ক্ষেত্রেই হতে বাধ্য, কিন্তু এর মাত্রাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। কোথাও এলুভিয়েশন বেশি, ইলুভিয়েশন কম, আবার কোথাও ইলুভিয়েশন বেশি হয়, এলুভিয়েশন কম হয়, কোথাও হিউমাস সৃষ্টির হার বেশি হয়, কোথাও কম হয়। তাহলে সেই হাড়গুলোর ওপর নির্ভর করে বিশেষ বিশেষ কিছু মাটি তৈরি হয়। যেমন ল্যাটেরাইট মাটি তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো ল্যাটেরাইজেশন, চার্নোজেম মাটি সৃষ্টি প্রক্রিয়াকে আমরা যেমন বলবো ক্যালসিফিকেশন, পটজল মাটি তৈরি প্রক্রিয়াকে যেমন বলবো পটজলাইজেশন। তাহলে এই প্রক্রিয়াগুলো চলছে, কিন্তু বিভিন্ন হারে বিভিন্ন নিয়ন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারা পৃথক পৃথক মাটি তৈরি করছে। তাহলে ওই বিশেষ বিশেষ মাটিগুলো, মানে প্রত্যেকটা পৃথক পৃথক বৈশিষ্ট্যযুক্ত মাটি তৈরির ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ ওই প্রক্রিয়াগুলোর নাম দেওয়া হয়েছে। যেমন মরুমৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে আমরা বলতে পারি, বা লবণাক্ত মাটির ক্ষেত্রে বলতে পারি স্যালিনাইজেশন প্রক্রিয়াটার নাম। ল্যাটেরাইট মাটির ক্ষেত্রে বললাম ল্যাটেরাইজেশন, পটজল মাটির ক্ষেত্রে বললাম সেটা পটজলাইজেশন। এরকম বিভিন্ন প্রত্যেকটা মাটি সৃষ্টির এরকম অনেক বিশেষ প্রক্রিয়া আছে। অ্যালকালাইজেশন, সোলোনেটজাইজেশন, গ্লেইজেশন, এরকম নানান রকম প্রক্রিয়া আছে। সেগুলো কিছু বিশেষ মাটি বিশেষ বৈশিষ্ট্য তৈরি করার জন্য ওই প্রক্রিয়াগুলো। তো চলে আসা যাক এই আবহবিকার আর এই হিউমাস সৃষ্টি, এইটা কি করে মৃত্তিকাকে, মানে মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে। আবহবিকার, ওয়েদারিং কাকে বলে আমরা সকলেই জানি, যে একটা কঠিন শিলাস্তর আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তনের কারণে, বা কখনো কখনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, বা কখনো কখনো জীবের কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকার কারণে যখন মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ শিলাস্তূপে পরিণত হয় এবং সেই জায়গাতেই পড়ে থাকে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় আবহবিকার। তাহলে আবহবিকার আর কিছু নয়, একটা ধরা যাক একটা কঠিন শিলাস্তর ছিল কঠিন, সেটাকে আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে সেটা পরিণত হলো একটা শিথিল শিলাচূর্ণে। এই প্রক্রিয়াটার নাম আবহবিকার। আর এই শিলাস্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেটা তৈরি করলো সেটাকে বলা হচ্ছে রেগোলিথ। তাহলে রেগোলিথ কি
না, রেগোলিথ হলো আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিথিল শিলাচূর্ণ সমসত্ব। ধরা যাক এই পুরো শিলাটা কঠিন ছিল, রেগোলিথে পরিণত হলো, এর কিন্তু সব জায়গায় খনিজ উপাদানের প্রপোর্শনটা বা আনুপাতিক হারটা কিন্তু সর্বত্র সমান থাকবে। সেই জন্য শুধু শিলাচূর্ণের মিশ্রণের বদলে যদি আমরা বলি শিলাচূর্ণের সমসত্ব মিশ্রণ, তাহলে আরেকটু বেশি ভালো হলো উত্তরটা তোমার। তাহলে শিলাস্তর আবহবিকারের মাধ্যমে চূর্ণীভূত হয়ে শিথিল সমসত্ব শিলাচূর্ণের মিশ্রণ তৈরি করে, যাকে আমরা নাম দিয়েছি রেগোলিথ। তাহলে আর এদিক থেকে যদি একটা কোনো কাঁচা জীব দেহাংশ বা কাঁচা জৈব পদার্থ থাকে, সেটা বিভিন্ন বিয়োজকদের দ্বারা বিশ্লেষণ হবে, হিউমাসে পরিণত হবে, যেটাকে আমরা নাম দিয়েছি হিউমিফিকেশন। হিউমিফিকেশন। তাহলে রেগোলিথ আর কি তৈরি হলো? তাহলে হিউমিফিকেশনে হিউমাস তৈরি হলো। তাহলে হিউমাস কি? হিউমাস হচ্ছে কাঁচা জৈব পদার্থ যখন বিভিন্ন বিয়োজকদের দ্বারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যে গাঢ় বাদামি বা কালো রঙের একটা আঠালো চটচটে পদার্থের সৃষ্টি করে, অর্থাৎ সেই সম্পূর্ণরূপে পচে যাওয়া জৈব পদার্থটাকে বলা হচ্ছে হিউমাস। আর এই রেগোলিথ আর হিউমাস এই দুটো মিলেই তৈরি হয় কিন্তু মৃত্তিকা। তাহলে এটা গেল সেই প্রথম, মনে করে দেখো বলেছিলাম মৃত্তিকা দুটো উপাদান, একটা খনিজ এবং জৈব। খনিজর পার্টটার যোগানদাতা হচ্ছে এই যে এই ভদ্রলোক, আর জৈব পদার্থের যোগানদাতা হচ্ছে এই ভদ্রলোক। তাহলে রেগোলিথ প্লাস হিউমাস ইজ ইকুয়াল টু সয়েল। তাহলে আমরা এটা সহজেই বলতে পারি রেগোলিথ হচ্ছে আমার সেই খনিজ উপাদানগুলো, আর জৈব উপাদান হচ্ছে আমার এই হিউমাস। তাহলে রেগোলিথ প্লাস হিউমাস ইজ ইকুয়াল টু সয়েল, এটা আমরা বলতেই পারি। তাহলে দেখো আবহবিকার না হলে রেগোলিথ তৈরি হতো না, আর রেগোলিথ না হলে মৃত্তিকা তৈরি হতো না। তাহলে একদম বেসিক প্রক্রিয়া হচ্ছে আবহবিকার। একটা শক্ত শিলাকে মৃত্তিকায় পরিণত হতে গেলে সবার ফার্স্ট তাকে আবহবিকারগ্রস্ত হতেই হবে, আবহবিকার হয়ে তাকে শিলাচূর্ণে পরিণত হতেই হবে। সেই শিলাচূর্ণের সঙ্গে আবার হিউমিফিকেশনও হতে হবে, যে কাঁচা জৈব পদার্থটাও মিশতে পারবে না রেগোলিথের সঙ্গে, সেটা তাহলে বিশ্লেষিত হয়ে যেটা মানে একেবারে পচিত জৈব পদার্থ অর্থাৎ হিউমাসে পরিণত হলো, সেই দুটো মিলে তৈরি হলো কিন্তু মৃত্তিকা। তাহলে মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারেরও যেমন ভূমিকা প্রয়োজন, ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন হচ্ছে হিউমিফিকেশন। কারণ মাটির দুটো মূল উপাদান খনিজ এবং জৈব, রেগোলিথ এবং হিউমাস, এই দুটোর যোগান দেয় হচ্ছে বা এই দুটো সৃষ্টি করে হচ্ছে এরা। এইবার চলে আসা যাক খনিজীকরণ। এটা হিউমিফিকেশনের জাস্ট বিপরীত প্রক্রিয়া, খনিজীকরণ, মিনারেলাইজেশন। দেখো একটা কাঁচা জৈব পদার্থ ছিল, ধরা যাক এই পাতাটা, সেটা গিয়ে হিউমাসে পরিণত হলো। তার মানে বা একটা জীব দেহাংশ, সেটা গিয়ে হিউমাসে পরিণত হলো, জীব দেহাংশ একটা হিউমাসে পরিণত হলো। তার মানে সেই হিউমাসটার মধ্যে এই জীব দেহের মধ্যস্থিত যে মিনারেলসগুলো ছিল সেইগুলো তার মানে আবদ্ধ হয়ে রয়েছে। অর্থাৎ সেগুলো হিউমাস হলেও অ্যাকচুয়ালি সেগুলো কি না বিভিন্ন জৈব যৌগ মিনারেলস, কিন্তু অর্গ্যানিক ফর্মে রয়েছে, জৈব ফর্মে রয়েছে। আমাদের শরীরেও আয়রন রয়েছে, কিন্তু লোহার গ্রিলে জানলার রডে যে আয়রন থাকে সেই ফরম্যাটে নয়, অর্গ্যানিক ফরম্যাটে রয়েছে। আমাদের মধ্যেও ক্যালসিয়াম রয়েছে, তবে গরুর শিঙের মতন ওরকম ক্যালসিয়াম ঠিক নয়, আমাদের অন্যভাবে ক্যালসিয়াম রয়েছে। আমাদের শরীরেও অক্সিজেন আছে, কিন্তু বায়ুমণ্ডলের যেরকম বিক্রিয়া করে অক্সিজেনের বিভিন্ন গ্যাসীয় যৌগ ফর্ম করে থাকে সেই ফরম্যাটে নয়।
অর্থাৎ আমাদের দেহের মধ্যে এমন অনেক খনিজ থাকে, যদিও আমি অনেক খনিজ বাদ দিয়ে উদাহরণ দিলাম, এমন অনেক খনিজ থাকে ফসফরাস আয়োডিন থেকে সমস্ত কিছু, যেগুলো থাকে হচ্ছে জৈব ফরম্যাটে অর্থাৎ অর্গ্যানিক ফরম্যাটে। তাহলে যখন এই কাঁচা জৈব পদার্থটা হিউমাসে পরিণত হয়ে গেল, তাহলে সেই অর্গ্যানিক ফর্মে থাকা খনিজ পদার্থগুলো, অর্গ্যানিক মিনারেলস অর দ্য মিনারেলস যেটা অর্গ্যানিক ফরম্যাটে রয়েছে সেটা হিউমাসের মধ্যেও রয়েছে। এবার এটা যখন জারিত হয়ে যাবে, যদি উষ্ণ তাপমাত্রায় যখন জারিত হয়ে যায়, অক্সিডাইজড হয়ে যায়, তখন এই জৈব যৌগগুলো অজৈব যৌগ রূপে পুনরায় পরিবেশে আবার ফিরে যায়। অর্থাৎ যে মিনারেলসগুলোকে অ্যাকোয়ার করে, যে মিনারেলসগুলোকে জড়ো করে একটা উদ্ভিদ পুষ্টি সংগ্রহ করেছিল খাদ্য শৃঙ্খলের নিয়ম অনুযায়ী, সেইটা যখন মারা যাবে কোনো খাদক, সেই মিনারেলসটা ঘুরে আবার প্রকৃতির সঙ্গেই মিশে আসবে। তাহলে এই হিউমিফিকেশানে কি হয়? হিউমিফিকেশনে হয় কি, এই জৈব পদার্থ মধ্যস্থিত খনিজ পদার্থগুলো হিউমাসের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। আর খনিজীকরণে হয় কি, এই আবদ্ধ হয়ে পড়া হিউমাস এর মধ্যে জৈব যৌগ খনিজগুলো পুনরায় প্রকৃতিতে মুক্ত হয়ে আবার ফিরে আসে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে খনিজীকরণ। এবার একটা প্রক্রিয়া দেখো, বেসিক প্রক্রিয়া, এটা নিয়ে আমরা বিস্তারিত আবার পরে আলোচনা করব। একটা হচ্ছে এলুভিয়েশন। এলুভিয়েশন কি না, এলুভিয়েশন হচ্ছে মাটির উপরের স্তর থেকে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ যখন বৃষ্টির জলের সাথে বা তুষার গলা জলের সাথে যখন নিচের দিকে স্থানান্তরিত হয়, তাহলে এই নিচের দিকে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে কেবল বলা হচ্ছে এলুভিয়েশন। এটা দুভাবে হতে পারে, দ্রবীভূত হয়ে গুলে জলের সঙ্গে নামতে পারে, যেটাকে আমরা বলছি ধৌত প্রক্রিয়া বা লিচিং বা রাসায়নিক এলুভিয়েশন। আবার যদি বালি জাতীয় পদার্থ থাকে তাহলে সেটা প্রলম্বিত অবস্থাতেই নামতে পারে, সে কোনো রাসায়নিকভাবে দ্রবীভূত হলো না, সেটাকে আমরা বলছি যান্ত্রিক এলুভিয়েশন বা লেসিভেজ। তাহলে এলুভিয়েশন মানে হচ্ছে কিছুই না, এলুভিয়েশন মানে হচ্ছে মৃত্তিকার উপরিস্থিত বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থগুলো যখন অনুশ্রবণরত জলের সাথে মাটির নিচের স্তরের দিকে স্থানান্তরিত হয়, তখন সেই স্থানান্তরের প্রক্রিয়াটাকে বলা হয় এলুভিয়েশন। কিন্তু এরা কত দূর যাবে? একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে আবার জমা হয়ে যাবে, আর এই জমা হওয়ার পদ্ধতিটা কি বলা হচ্ছে ইলুভিয়েশন। তাহলে এলুভিয়েশন মানে নিচের দিকে স্থানান্তরিত হওয়া, ইলুভিয়েশন মানে হচ্ছে সেই ওপর থেকে স্থানান্তরিত হয়ে আসা পদার্থগুলো এখানে জমা হয়ে যাওয়া। তাহলে এটাকে যদি আমরা কজ হিসাবে ধরি, ইলুভিয়েশন তার হচ্ছে রেজাল্ট। তাহলে এলুভিয়েশন কোথায় বেশি হবে? আর্দ্র অঞ্চলে অনেক বেশি হবে, যেখানে অধিক বৃষ্টিপাত হবে। তাহলে সমস্ত খনিজ জৈব পদার্থগুলো জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় হোক বা অথবা প্রলম্বিত অবস্থায় হোক, ভাসমান অবস্থায় হোক, সেটা নিচের দিকে এলুভিয়েটেড হয়ে যাবে, হয়ে মাটি থেকে পুরো বেরিয়েও যেতে পারে। আবার কিছুটা নিচে গিয়ে আবার একটা অন্য স্তরে সেটা আবার সঞ্চয় হতে পারে। তাহলে সেই সঞ্চয়নের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আবার ইলুভিয়েশন, এটা তার রেজাল্ট। তাহলে শুষ্ক অঞ্চলে এলুভিয়েশন কম হয়, যতটুকু এলুভিয়েশন হয় তার থেকে বেশি ইলুভিয়েশন হয়ে যায়, অর্থাৎ বেশি দূর এলুভিয়েটেড হতে পারে না। আর্দ্র অঞ্চলে এলুভিয়েশন বেশি সক্রিয় হয়, আর একটু শুষ্ক অঞ্চলে ইলুভিয়েশন বেশি সক্রিয় হয়। তাহলে এলুভিয়েশন মানে অভিকর্ষের টানে মৃত্তিকার উপরিস্থিত খনিজ এবং জৈব পদার্থগুলো যখন নিচে অপসারিত হয়, দ্যাট ইজ এলুভিয়েশন। আর এই উপর থেকে আগত অপসারিত পদার্থগুলো যখন নিচের স্তরে এসে সঞ্চয় হয়, ডিপোজিশন হয়ে যায়, তখন সেই ডিপোজিশনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইলুভিয়েশন।